নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসছি, যেটা ভিডিওটা আপনাদের কোশ্চেন আনসার রাউন্ড 3, যেটা নীলদা অলরেডি পর্ব 2 অবধি আমাদেরকে উত্তর দিয়েছেন আপনাদেরকে। তো নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাউন। অনেক অনেক সুস্বাগতম আপনাকে। নীলদা, বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা প্রচুর প্রশ্ন করেছেন, আমি তার মধ্যে থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে এসেছি। প্রথম প্রশ্নটা করেছেন জয়দীপ মানে বেলঘরিয়া থেকে আমাদের যে জয়দীপ দাসের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে, ট্রাইকোডার্মা ভিরিডি কি সিন্ডারে গোলাপ গাছে ইউজ করা যায়? কারণ একজন বিজ্ঞ রোজারিয়ান গত বছর এটা গোলাপ গাছের ডাইব্যাক অ্যাটাকের জন্য বর্ষা ইউজ করতে বলেছেন। আমার প্রশ্ন হলো নীলদাকে, সিন্ডারে কি এই গুড ব্যাকটেরিয়া কাজ করে, ইউজ করা কি যায়? জয়দীপ দাস, বেলঘরিয়া। জয়দীপকে তো চিনি ভালো করে, ফেসবুকে পোস্ট করেছিল গাছ পাশ লাগান, পরিবেশ উন্নয়ন করুন, গরম কমান, কিন্তু গাছ লাগিয়ে যে জল দিতে হয় সেটা বলেনি জয়দীপ। এটাকে বকে দেবো, ধমকে দেবো, আমি একটু চুপ ভাবছি, দুষ্টু ছেলে বলে। এইবার জয়দীপের প্রশ্নে আসি, ট্রাইকোডার্মা ভিরিডি বা এই ধরনের মানে মিত্র ফাঙ্গাস যেগুলো স্পোর হয়, সেগুলো যখন আমাদের এই রুপকপ গার্ডেনে ইউজ হয়, অ্যাকচুয়ালি এর ফান্ডাটা আমি বলি প্রথমে। এই মিত্র ফাঙ্গাস বা মিত্র ব্যাকটেরিয়া যেগুলো মাল্টিপ্লাই করে মানে এগ্রিকালচারে ইউজ হয়, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল কন্ট্রোল বলা হয়, বায়ো কন্ট্রোল। ব্যাপারটা হলো যেটা আমাদের মানে ইউজ হচ্ছে, যে লিকুইড দেওয়া যে স্পোরটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া মিত্র ফাঙ্গাসের, তার মানে কতটা স্পোর আমরা নিচ্ছি। স্পোর মানে সূক্ষ্ম অবস্থায় রয়েছে, সূক্ষ্ম জীব আর কি। তো স্পোর যেটা আছে, ওই স্পোরটাকে আমাকে হয়তো মানে একটা 5 গ্রাম বা 10 গ্রামে অত হাজার বা অত লাখ আমার ওই ব্যাকটেরিয়া রয়েছে। তা ওটাকে কিন্তু ওইটুকুনি আমার যথেষ্ট না, ওটাকে আমাকে আরও মাল্টিপ্লাই করতে হবে, প্রচুর পরিমাণে মাল্টিপ্লাই করে, মানে বংশবিস্তার করে বাড়িয়ে একটা জায়গায় নিয়ে গেলে পরে তবেও 100% কাজ করতে পারা যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা খুব ভুল কনসেপ্ট আছে, যেটা হচ্ছে আমরা ট্রাইকোডার্মা নিলাম, খানিকটা জলের মধ্যে গুললাম, ওখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম, এরম ব্যাপারটা। এই জিনিস নয়। এই জিনিস কখন হবে, যখন হচ্ছে যারা পলি হাউস বা গ্রিন ইয়েতে মানে উইথ ক্লাইমেট কন্ট্রোল যে রুমগুলো আছে, মানে ভেন্টিলেশন, টেম্পারেচার কন্ট্রোল করে বিদেশে যেগুলো করে, ওইখানে কিন্তু মাল্টিপ্লিকেশন করা সম্ভব। মানে মাল্টিপ্লিকেশনের জন্য 27 থেকে 29 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে, 60 কাছাকাছি হিউমিডিটি রাখতে হবে, ঠিক আছে। এইসব কন্ডিশন যদিও সে না পায়, তাহলে পরে সে মানে মাল্টিপ্লিকেশন হবে না, তার মানে বংশবিস্তার হবে না, মাল্টিপ্লিকেশন হবে না, সে আকার বাড়বে না। তো সেক্ষেত্রে আমি এটা গুড়ের মধ্যে জলের মধ্যে গুড় নিয়ে আমি কিছুটা ফেলে দিলাম, দিয়ে গুড়টাকে খাওয়ার হিসেবে করে মাল্টিপ্লাই করে নিলাম বেশ খানিকটা। আমি সেটাও না হয় দিলাম, কিন্তু দেওয়ার পরবর্তীকালে হয়তো দেখা গেলো আমার এইটুকুন পোর্শন যেটা আছে, এইটুকুন পোর্শন হয়তো মানে 1 কোটি এই ধরনের সূক্ষ্মজীব লাগতো আমার, কিন্তু সেখানে আমি দিয়েছি 10 লাখ স্পোর। তার তো যথেষ্ট হবে না কাজ করা। তার ফলে কী হবে, ব্যাপারটা সেই দুধকে দুধ পানিকে পানি হয়ে রয়ে যাবে, আলটিমেটাম কিছু কাজ হবে না। কারণ রুফটপ গার্ডেনে আমি দেখেছি একমাত্র বর্ষাকাল বা ওই যদি এক সময় এই ধরনের ক্লাইমেট কিছুটা হলে আসে, তার বাকি সময় এই মাল্টিপ্লিকেশনের ক্লাইমেট থাকে না। আর সবচেয়ে বড় যেটা লোকে ভুল কনসেপ্টে চলে, সেটা হচ্ছে এটার একটা মানে 5 গ্রাম 1 লিটার, 2 গ্রাম 1 লিটার এইরকম ধরনের জলের অনুপাতে মিশিয়ে একটা ওষুধের মতনভাবে ছড়ানো বা স্প্রে করানোর একটা চিন্তাভাবনা করে। এই কনসেপ্টটা একদমই ভুল হয়। এটা মাল্টিপ্লিকেশন করতে হয় কন্টিনিউ, ঠিক আছে। এমনভাবেই করতে হয়, উনি যখন অ্যাপ্লাই করবে তারপরেও জীবিত থেকে মাল্টিপ্লাই হবে, তবে গিয়ে কাজ করবে। তো রুফটপে সেটা করাই হয় না, আমাদের পশ্চিমবঙ্গের ক্লাইমেট অন্তত হয় না সেটা। আচ্ছা, তো জয়দীপ, আশা করবো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। এভাবেই প্রশ্ন করো নীলদাকে, সাথে থেকো পুষ্পকাউনের। আরেকটা এখানে ছোট্ট করে বলে রাখবো, এর আরেকটা কারণ হচ্ছে, কোনো যদি জায়গায় ফাঙ্গাল বেড তৈরি করা হয়, মানে একটা এই এরিয়ার মধ্যে অনলি ফর গুড ফাঙ্গাস রয়েছে, তাহলে সে কিন্তু ব্যাকটেরিয়াকে ঢুকতে দেবে না, টাকা অফার করবে একটা। আবার কোনো যদি ব্যাকটেরিয়াল গুড মানে মিক্রো ব্যাকটেরিয়াল বেড তৈরি করে দিই, মানে ব্যাকটেরিয়াও আছে, ভার্টিসিলিয়াম লোয়ানি, তারপরে তোমার রিবেরিয়া বেসিনা, এইগুলো আছে, যদি এটা করে দিই আমি, তাহলে পরে কিন্তু তোমার আবার মানে ফাঙ্গাস ঢুকতে পারবে না। তো বিভিন্ন পারপাসে এই ধরনের বেডগুলো তৈরি করা হয়, ঠিক আছে। তো কিন্তু এইগুলো সবই ওই ক্লাইমেট কন্ট্রোল, ওয়েদার কন্ট্রোল রুমে করার ব্যাপার। আমাদের রুফটপে কিন্তু এগুলো খুব একটা অ্যাপ্লিকেবল হয় না, জেনারেলি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে, মানে রুফটপ যারা ছাদ বাগানি তাদের জন্য, পশ্চিমের ক্লাইমেটে আর কি। এই টাইমে এত হিউমিডিটি বেশি বা কম, বা টেম্পারেচার এত সাংঘাতিক গরম, এতে মাল্টিপ্লিকেশন হবে না। ঠিক কথা। জয়দীপ, আশা করবো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। এভাবেই পাশে থাকো। নীলদা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি করেছেন কাবেরী মুখার্জি। তিনি জিজ্ঞেস করেছেন গাছে কার্বন দেওয়ার উপকারিতা। গাছে কার্বনের উপকারিতা, কাবেরী মুখার্জি। গাছে কার্বন দেবার উপকারিতা বলতে ব্যাপারটা বোঝাতে হবে এই কার্বনটা আপনি কী হিসেবে দিচ্ছেন। অ্যাকচুয়ালি কার্বনটা আপনি আলাদা করে কিভাবে দিচ্ছেন,
কার্বনটা আর কিন্তু আলাদা করে দেওয়ার মতন কোনো চান্স আপনি যেটা দিচ্ছেন সেটা আমাকে এলিমেন্টসটা বলতে হবে। আমি অ্যাকচুয়ালি কার্বন হিসেবে যেটা জানি সেটা বলে দিই, সেটা হচ্ছে অর্গ্যানিক কার্বন বা জৈব কার্বন। আপনি যদি ভাবেন যে এটা সিন্ডারে ভেতরে যে কার্বন আছে সেই কার্বনটা গা শুষ করে নিতে থাকছে, ঠিক আছে, অথবা কার্বনজনিত কোনো রকম অর্গ্যানিক এলিমেন্ট, ওগুলো না। অ্যাকচুয়ালি যে কোনো পচনশীল দ্রব্য, সেটা কাঠ পচা হতে পারে, পাতা পচা হতে পারে, বা কোনো রকম মানে যে কোনো জীবন্ত কোনো ডালপালা পচা হতে পারে, যেগুলোই আপনার পরিবেশের মধ্যে পচনশীল অর্গ্যানিক অবজেক্ট, তো সেইটাই কিন্তু আপনার কিন্তু অর্গ্যানিক কার্বন হিসেবে তৈরি প্রযোজ্য। যে অর্গ্যানিক কার্বন যদি আপনি মাটিতে অ্যাপ্লাই করবেন, যত আপনার ডিকম্পোজিং পাওয়ার তত বাড়বে জিনিসটা, ঠিক আছে। কার্বন থাকলে মাটির যে সূক্ষ্মজীব বা যেগুলো মানে ডিকম্পোজিং ব্যাকটেরিয়াগুলো ওই ফর্মেশনগুলো ভালো হয়, ডিকম্পোজিং করে গাছের উপযোগী খাদ্য তৈরি করতে সক্ষম হয় অর্গ্যানিক কার্বন থাকলে। আমরা এখন দেখেছি ওয়েস্ট ডিকম্পোজার যেগুলো হয় না, ডিকম্পোজার ইউজ করার ফলে কি হট করে জমিতে এক ধাক্কায় 40% অ্যাট এ টাইম ডিকম্পোজিং পাওয়ার বেড়ে যায় মাটি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জমিতে ওরা কিন্তু কার্বনটাকেই মেন কাজে লাগে, অর্গ্যানিক কার্বনটাকে, ঠিক আছে। তো অর্গ্যানিক কার্বন যত থাকবে তত কিন্তু ডিকম্পোজিং পাওয়ার বাড়বে। তো এবার কন্টিনিউ ডিকম্পোজিং মেনে যাওয়া হয় বেশি পর একটার পর একটা, তাহলে পরে কার্বন শেষ হয়ে যাবে, জমি অ্যালকালাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কার্বনটা বজায় রাখার জন্য এই ধরনের পচনশীল দিতে হবে। এখন আপনি কোনটা কার্বন বলছেন তার যদি ডিটেলস বলবেন তাহলে আমি বেটার আর কিছু বলতে পারতাম। অসংখ্য ধন্যবাদ নীলদা। আমি আশা করব কাবেরী মুখার্জি তার উত্তর পেয়েছেন। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি করেছেন সুব্রত নন্দী। সুব্রত নন্দী প্রশ্ন করেছেন, নীলদার কাছে জানতে চাই জারবেরা গাছের প্রচুর শিকড় আনতে নার্সারিতে কি ব্যবহার করা হয় নীলদা, 1261 হিউমিক অ্যাসিড ছাড়া? দেখুন, নার্সারিতে সত্যি কথা বলতে খুব হাই লেভেল কিছু ব্যবহার করা হয় না, কারণ যদি কটাই হতো তাহলে পরে আপনি যে দামে কিনছেন এখন গাছপালা তার দুগুনা দামে কিনতে হতো মেনটেন্যান্স কস্ট হিসেবে। নার্সারিতে যে ওরকম হাই রেঞ্জে হেভি কস্টলি কিছু দামি ইউজ করে ওরা খুব যত্ন ওটা করা হয় না। তো সেক্ষেত্রে জারবেরা গাছের রুট ডেভেলপমেন্ট যখন প্রশ্নটা হচ্ছে, সেটা নার্সারি বাদ দিয়ে আমি নর্মালি বলতে চাইছি, সেটা হচ্ছে কি হবে, জারবেরা গাছের রুট ডেভেলপমেন্টের জন্য পোরাস সয়েল দরকার। পোরাস সয়েল মানে জারবেরা রুটের দেখবেন অন্যরকম রুট, মানে একটু মোটা সোটা ধরে রুটগুলো, ঠিক আছে, সাদা মোটা রুট হয়, হোয়াইট রুট বেশি থাকে জারবেরার মধ্যে, উচ্চমূলের গাছ, এবং এইখানে আমাদের অন্যান্য গাছের কিন্তু আলাদা হয় রুট ফর্মেশনটা। তো সেক্ষেত্রে ওই ধরনের রুট কিন্তু পোরাসিটি পছন্দ করে, রুটে মিলিয়ে অক্সিজেন সরবরাহ পছন্দ করে বেশি, আর বেশি ভেপারাইজ পছন্দ করে না। তো এই ব্যাপারটা কন্ডিশনটা ক্লিয়ার রাখলে পরে, আর অত্যন্ত হিটার বেশি ময়েশ্চার আপনি যদি না রাখতে পারেন মিডিয়ার মধ্যে ক্লাইমেটের থেকে, তারা যাবে এমনি রুট ডেভেলপমেন্ট করবে। আর রুট ডেভেলপমেন্টের মেন 1261 হিউমিক আর সিবে, তিনটেই কিন্তু মেন ফান্ডা। এছাড়া আর কোনো ম্যাজিক্যাল কোনো অবজেক্ট নেই, রুট হুল করে বেড়ে গেল। আর রুট বাড়ার পরে, রুট ছেড়ে দেওয়ার পরে এই 1261 বাইশ হচ্ছে ফিটিং। রুট তৈরি করার জন্য কোনো 1261 নয়, কিন্তু ক্লাইমেট বা পরিবেশ আর গাছের স্টোরেজ, ওটাই কিন্তু রুট তৈরি করবে। উপযুক্ত পরিবেশ বা স্টোরেজ দিন, আর উপযুক্ত ক্লাইমেটটা দিন, এবং উপযুক্ত মিডিয়াটাকে উপযুক্ত রাখুন, এমনি হবে। বাহ, খুব সুন্দর নীলদা। চলে আসছি পরের প্রশ্নে। দেবাংশু প্রশ্নটা করেছে আপনাকে, নমস্কার নীলদা, আমার গোলাপ গাছে 2 বছর, কোনোটা এবছর কিনেছি, গ্রোথ হচ্ছে না, উইকলি একদিন সময় পাই ট্রিটমেন্ট করার, বাকিটা ডিউটিতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, গ্রোথ কেন হচ্ছে না, গ্রোথ কিভাবে করবো একটু বলবেন প্লিজ? ব্যাপার হচ্ছে যে আপনি যদি সপ্তাহে একদিন থাকেন বাড়িতে আর বাকি 6 দিন অন্য কারোর উপর ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাকি 6 দিনের ওয়াকিবহাল হতে হবে। ওয়াকিবহাল হতে হবে মিন আপনার গোলাপ গাছের গোড়া মাটি যদি শুকিয়ে যায় বেশি, সেক্ষেত্রে গোলাপের বৃদ্ধি কমে যাবে। আপনি যদি গোলাপ 2 বছর ধরে করছেন, রিপোর্টিং না করেন, নতুন শিকড় না কেটে নতুন মিডিয়া না পটিং করেন, তাহলেও গ্রোথ কমে যাবে গোলাপের। আপনি যদি ওষুধপত্র বা সেরকম ধরনের না মারেন, বা খাবার দাবারের ব্যাপারটা বিভিন্ন সিজনে বিভিন্ন খাবারের যে তারতম্য বৈচিত্র্য মেনটেন না করেন, গোলাপে এমনিতেই গ্রোথ কমে যাবে। তো সেক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন হয়তো বাড়িতে আছেন, সেটা করছেন, বাকি 6 দিন কী আছে এটা ওয়াকিবহাল হন। কারণ পর্যাপ্ত জল এই পরিমাণে যদি না হয়, রুট শুকিয়ে যায় বা গোলাপের গাছের টান পড়ে, অটোমেটিক্যালি গোলাপ গ্রোথ নেবে না। আর যদি সিজনে এটা হয় তাহলে ব্লাইন্ড মেরে দেবে। এরকম গোলাপের যে ব্যাপারগুলো হয় সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার 6 দিন কী হচ্ছে ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে, করতে হবে। ঠিক, আশা করবো বন্ধু আপনি আপনার উত্তর পেয়েছেন। চলে আসছি পরের প্রশ্নে। প্রশ্নগুলো আমি তাড়াতাড়ি পড়ছি, বিকজ সবার প্রশ্নটা নিতে হবে। সৌরভ ব্যানার্জি প্রশ্ন করেছে, নীলদার ভিডিও যেহেতু ভিউয়ার্স বাড়বে বলে নীলদা এবং আপনি করেন না, পুরোটাই প্রয়োজনীয় তাই প্রশ্নটা করছি। নীলদা বলেছেন গ্রিন নেট ব্যবহার না করতে তাতে পারফরমেন্স পাওয়া যাবে না, কথাটা একদম ঠিক, আমিও ব্যবহার করি না। তবে একটা প্রোডাক্ট দেখলাম গ্রিন মিরাকেল, যা কিনা হিট অনেকটাই রেজিস্ট করে, গ্রিন মিরাকেল হিট অনেকটাই রেজিস্ট করে,
তো এই প্রোডাক্টটার ব্যাপারে একটু উনি জানতে চেয়েছেন, যে উনি বলছেন যে পাতার ওপর একটা লেয়ার তৈরি করে যা ডাইরেক্ট হিট অনেকটাই রেজিস্ট করে, এই ব্যাপারে উনি একটু জানতে চেয়েছেন। আমরা প্রথমত বলি গ্রিন নেট সবসময় সব জায়গার জন্য না, আর চির হরিৎ বলে কিছু হয় না, আর গ্রিন নেট দিয়ে আচ্ছাদিত করে সবুজ করে রাখা না, সেটা কোনো যুক্তির কথা না। গাছের এই পাতা পড়া, সিজনাল স্টেজ, কিছু পাতা ফেলে দেওয়া, এগুলো একটা টক্সিসিটি ক্লিয়ারেন্স বা একটা রেচন প্রক্রিয়া বলা যায় গাছের পরিবেশগতভাবে। তো আপনি পরিবেশ সংঘাতে আর্টিফিশিয়াল ক্লাইমেট তৈরি করলে কী হবে, যেমন সিম্পল একটা এক্সাম্পল দিয়ে, আপনি সারাদিন গরমকালে একদম 5 দিন ধরে টানা এসিতেই রোদ থাকছেন, কাজের লোক এসে খাবার দাবার ভাত বেড়ে দিয়ে যাচ্ছেন, আপনি 6 দিনের মাথায় বেরোবেন, আপনি আপনার ব্যান্ড বেরিয়ে যাবে। তো এটাও সেই জিনিসই, সিজনের মানে পরিবেশের সঙ্গে তাকে শক্তপোক্ত হতে দেওয়া এবং সিজনাল স্টেটটাকে তাকে অ্যাবজর্ব করতে দেওয়া, রেচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেওয়া, পাতা পড়া, পাতা পণ্য, মানে এগুলো ন্যাচারাল ব্যাপার। আপনি যদি মনে করেন গ্রিন নেট দিয়ে বেশ আচ্ছাদিত করে রেখে দেবো, একদম মানে এই রেচন প্রক্রিয়া কমপ্লিট হবে না, গাছে টক্সিসিটি ক্লিয়ার হবে না, এটা একটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনি আর প্রশ্ন একটা কি, সেটা দ্বিতীয় জায়গাটা কি ছিল, গ্রিন মিরাকেল, যেটা মিরাকেল ব্যাপারটা দেখো, এই ধরনের জিনিসপত্র আমি দেখছি যে ফেসবুকে বা সব জায়গায় এরকম চলছে বেশ কিছু। তো আমি বলবো যে দেখো, ব্যাপার হচ্ছে বর্ষজীবী গাছ আর বহুবর্ষজীবী গাছ, এই দুটোর ফারাক আমাকে বুঝতে হবে আগে। বর্ষজীবী গাছের যেসব কাজ এখন করা যায়, সেগুলো বহুবর্ষজীবী গাছে করা যায় না, বা কিছু খাবার আছে বর্ষজীবী, কিছু খাবার আছে বহুবর্ষজীবী, ঠিক আছে। তো এইগুলো ফারাক আমায় বুঝতে হবে মানে প্রোডাকশন লেভেলে গিয়ে। আর এই ধরনের যদি কারবার আমি বহু বর্ষ যদি গাছের করতে চেষ্টা করি, ওইসব যেই লেয়ার ফেয়ার যাই বা হোক না কেন, এগুলো কিন্তু একটা পাতায় বাধা সৃষ্টি করবে, সেটা বর্ষজীবী গাছে নাও করতে পারে, বহু বর্ষই করতেও পারে। সুতরাং এই ধরনের জিনিসপত্র আমি রুফটপে অন্তত গোলাপ ফোলাপ বা সেন্সিটিভ গাছে কি এইটুকুন এত বড় গাছ, এইটুকুন টবের মধ্যে রয়েছে, এইটুকুন মিডিয়া এইটুকুন শিকড়ের মধ্যেই কারুকার্য করে ওপর এত বড় তৈরি করছি আমি, ওখানে এই ধরনের এক্সট্রা কারুকার্যগুলো আমি তো না করি। উনি একটা কথা বললেন যে পাতায় লেয়ার তৈরি করে, গ্রিন মিরাকেল লেয়ার তৈরি করে, এরকম অনেক জিনিসই আছে, কিন্তু সেগুলো আমি চট করে ওই গরম থেকে বাঁচাবার জন্য আমি ওটা আমি তো অন্তত করি না বা করবো না, কেননা পাতার মধ্যে আমি লেয়ার কেন তৈরি করতে যাবো। আচ্ছা, তো বন্ধু আশা করবো আপনি আপনার উত্তর পেয়েছেন। যাই হোক, জিদান কুন্ডু, নেক্সট প্রশ্ন জিদান কুন্ডু, খুব ভালো বলেছেন নীলদা। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে পিএইচ প্রবলেম নিয়ে। পিএইচ প্রবলেমের জন্য পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ওনার পিএইচ প্রবলেমের জন্য পাতা, গোলাপ গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, উনি কি করবেন আর কি করলে পুরনো পাতাগুলোকে ভালো করা যাবে? দেখো, পিএইচ এই যে বর্তমানে চূড়ান্ত গরম যা ব্যাপারটা আছে, এখানে পিএইচ একটু আপে তো থাকবেই, এটা ন্যাচারাল ব্যাপার আর কি। তো সেক্ষেত্রে যে পাতাগুলো পিএইচ আপের জন্য একটু ফিকে ফিকে হয়ে যাবে, নতুন পাতায় বুঝতে পারবে, তুমি পুরোনো পাতায় বুঝতে পারবে না। পুরোনো পাতায় পিএইচ ছোট করে মাপা যায় না, নতুন পাতায় বোঝা যায়। তো সেগুলো আবার পিএইচ কন্ট্রোল করলে পরে, পিএইচ ডাউন করলে পরে উইদিন 3 to 5 days ওই জায়গায় ফিরে আসবে বলবো আমি, ঠিক আছে, প্রপারলি যদি করা যেতে পারে, সেটা কোনো চিন্তার ব্যাপার নেই। আর এই সময় এই পরিবেশ সিজনাল স্টেটে এটা খুব কমন ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। ওই পাতার রঙ একটু হালকা সবুজ, ওটা একদম একবার এক জায়গায় ফিরে আসতে পারে, আবার কোনো অসুবিধা নেই, কচি পাতা, নতুন পাতা। আচ্ছা, না উনি আবার একটা কথা জিজ্ঞেস করেছেন যে পরবর্তী নতুন পাতা ঠিক হবে, আগেরটা কি ওরকমই থেকে যাবে? না, মানে যেগুলো ফিকে হয়ে গেছে সেগুলো একদম ঠিক হয়ে যাবে, একটা টাইম 3 থেকে 5 দিনের মধ্যে জায়গায় আগে নর্মাল জায়গায় ফিরে আসে। সেটা কি সম্ভব নীল? একদম বাস্তবে ওটা আমি যদি করি, আমি 3 থেকে 5 দিনের মধ্যে ওই পাতা ওই আগের রঙে একদম ন্যাচারাল রঙে ফিরিয়ে আনতে পারবো, একদম ওইভাবেই সম্ভব। কারণ এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নিজের মানে মিডিয়াটিক ব্যাপারের জন্য হচ্ছে, তো তুমি ওটাকে ঠিক রাখো। তো পাতার ফিকে হওয়ার কারণটা কি সেটা তোমায় জানতে হবে আগে। ফিকে হওয়ার কারণ যদি এক্সপ্লোর করতে পারো, তাহলে সেই কারণটা তুমি অনায়াসে মেটালে সেই পাতেই আবার তুমি রিকভার করতে পারে। পাতা তোমার কেউ খেয়ে নেয়নি অর্ধেক করে, পুরোই যায়নি, নষ্ট হয়ে যায়নি, নতুন পাতা না, ও গ্রোথ নিচ্ছে, পাতা গ্রোথে আছে, পাতা বাড়বে তো তখন না, অবশ্যই ঠিক করতে পারবে, একদম 3 মাস ঠিক করতে পারবে। ডিটেলস বলতে গেলে অনেক বড় গল্প বলতে হবে। হ্যাঁ, সেটাই। যাই হোক, আমাদের একটি বন্ধু, তার নাম সিনপে, তো সিনপে বলে একজন প্রশ্ন করেছে, নীলদা কাইন্ডলি যদি আমাকে বলেন যে কোথায় সালফিউরিক অ্যাসিড আমি পাবো। না, এই ধরনের প্রমোশনাল কিছু আমি বলতে চাই না, কেননা সালফিউরিক অ্যাসিডে কোথায় বিক্রি হয়, কোথায় কী বা কী ব্যাপার, এগুলো প্রোডাক্ট প্রমোশন বা এই ধরনের বিক্রি বাট্টা কিন্তু গল্প আমি এখানে থাকতে চাই না, কারণ আমি নিজে কিছু সমস্ত মধ্যে জড়িত নই। তো তার ফলে আমি বুঝবো যে গুগল করলে বা একটু খোঁজ খবর করলে কিন্তু আপনি অনায়াসেই জানতে পারেন সালফিউরিক অ্যাসিড খুব আসানিসে পাওয়া যেতে পারে, ঠিক আছে। সেই বন্ধুদেরকে বলো সালফিউরিক অ্যাসিড সোনার দোকানে খোঁজ করুন, অথবা ল্যাব গ্রেডের সালফিউরিক অ্যাসিড অনেক জায়গায় কলকাতায় পাওয়া যায়, একটু দেখে নেবেন। ভিডিওর মধ্যে এগুলো প্রমোশন করা ফর্মে পাওয়া যায়, একদম কমার্শিয়াল গেটে, ওটাও অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ দেয়। ল্যাব গ্রেড সবসময় ল্যাব গ্রেডে
ইউজ করতে গেলে ডিসপ্লেটা ডাইলুট করতে পার্সেন্টেজ বুঝতে পারবেন না, ডেন্সিটি বুঝতে পারবেন না, গুচ্ছ মিটার ফিটার কিনে আনবেন, পিএইচ মিটার এই মিটার কিনে ভর্তি করে ঘরের মধ্যে আর ঝামেলা পত্তন হয়ে যাবে। অত দরকার নেই, ডাইলুট ফর্মে কমার্শিয়াল আছে ওটাই যথেষ্ট, কমার্শিয়াল লেভেলে কমার্শিয়াল যেটা ওটাই যথেষ্ট। নীলদা, সিদ্ধার্থ দাস বলে একজন প্রশ্ন করেছে যে গোলাপ গাছের কাটাই ছাটাই কেমন করে করতে হয়, মানে 3 পাতার নিচ থেকে কাটবো নাকি মোটা বা পাতলা ডালগুলো যেখান থেকে বেরোচ্ছে 5 পাতার নিচ থেকে কাটবো? গোলাপ কাটার না 2-3 রকম ফান্ডা আছে। সেটা হচ্ছে বলে দিই, গোলাপ তুমি যখন ফুল নামাবে তখন তুমি ফুল নামিয়ে ফুলের গোড়া কাটলে সেখান থেকে ডাল ছাড়াবে কিনা সেটা একটা ব্যাপার হবে, আবার তুমি সেটা চেপে রাখবে কিনা সেটা একটা ব্যাপার হবে। তো প্রথমত বলে দিই আমি, ফুলের তলায় জোড়া পাতা থাকবে একটা। তুমি যদি কাটতে চাও যে ওই তুমি ডাল তৈরি করবো নতুন ফুল কেটে, তাহলে কি কেসটা হবে আমি এইখানে একটা জায়গায় দেখাই চেষ্টা করি দেখাবার। এই যে ফুল, এর তলায় জোড়া পাতা এইটা। আচ্ছা আচ্ছা, আমি যদি এইখান থেকে নামাই তো এই নোড অ্যাক্টিভ হবেই হবে, 100% এখান থেকে ডাল ছাড়বে। আর আমি যদি এই ফুল এইখান থেকে নামাই, বন্ধু ভালো করে দেখুন, কিন্তু নীলদা প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছেন আপনাদের। এই ফুল এই নামালাম, হ্যাঁ হ্যাঁ, এ কিন্তু অনেক লিটার ডাল ছাড়বে, অনেক লিটার ডাল ছাড়বে। চেপে রাখা যাবে এখানে কিছুদিনের জন্য, চেপে রাখা যাবে, কিন্তু একদম এখান থেকে নামালে পরে খুব আরো তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো সেই ব্যাপারটা মাথায়, পারপাসটা কি আছে ফুল কাটার আমার, ফুল নামাবো আর নতুন গ্রোথ নেবো না গ্রোথ থমকে রাখার চেষ্টা করবো, এই দুটো প্রসিডিওর বলে দিলাম আমি। এভাবে চেষ্টা করতে হবে। আর ফুল ধরে রাখারও ব্যাপার থাকতে পারে একটা, সেটা একটা আলাদা কারণ হতে পারে। যত সূক্ষ্ম তত বেশি পারফরম্যান্স। সেটা উনি অ্যাকচুয়ালি কনফিউজ হচ্ছে, উনি গোলাপের কাটাই ছাটাই করতে পারেন। এই যে ফুলটা এবার এই ফুলটা ফুটে গেলে স্পেন ফ্লাওয়ারকে কিভাবে কাটতে হয়। এখন যেমন দেখো গরম এইরকম প্রচন্ড, আমি এখন নতুন এই বড় গাছের জন্য গ্রোথ চাপতে পারবো, চেপে রাখবো, বা ছোট গাছ বা মিডিয়াম এইসব ধরনের এই সাইজের গাছ, এই গাছ গ্রোথে আছে, এই গাছ আমি গ্রোথ চাপবো না। মানে গোলাপের ব্যাপারটাকে অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে কি টক্সিসিটি কতটাই ইনটেক করেছে এবং সিগন্যাল কেচে এসে মানে কতটা টক্সিসিটি ক্লিয়ার করতে পারবে। বড় গাছ যেগুলো হবে এইসব ধরনের বড় গাছ, এর দিয়ে পাতা বেশি পড়বে। ছোট গাছ বা এইসব গাছ হারা ভরা আছে, দেখেছো একদম। এখন ফেসবুকে তুমি সব ছোট গাছ এই সবুজ গাছের ছবি ছাড়ছে, এগুলো তো এমনি সবুজ থাকবে, কারণ টক্সিসিটি নেই তো বেশি, এ তো হিটডারমিনসিও খাবে না, এই কোনো রকম ইয়েতেও যাবে না, মানে রেচন প্রক্রিয়া এখনো কমপ্লিট করানোর সময় আসেনি এর। এটা ঠিক মানুষের মতন ব্যাপারটা না যে আমরা কিছু খালাম, সারাদিন ধরে খাচ্ছি, পরে সকালে উত্তাল পেট ব্যথা করলে দৌড়ে গেলাম বা বাথরুমে গেলাম, এটা কিন্তু গাছের পলিসিনেশন প্রক্রিয়া করা পলিসি নয়। তা এইসব গাছে দেখো টক্সিসিটি অনেক বেশি থাকবে, কেননা আমরা সারা বছর গাছের বয়স বেশি, সারা বছর প্রচুর ফিড করিয়েছি, প্রচুর ইনটেক করিয়েছি এবং প্রচুর ভেতরে স্টোরেজ অনেক রয়েছে, মানে ম্যাচিওর প্ল্যান্টে। হ্যাঁ, এই টক্সিসিটি বেশি থাকবে, এর পাতা বেশি ঝরবে, ঠিক আছে। এর রুটের স্ট্রাকচার ফর্মেশন আলাদা, এর রুটের যে স্ট্রাকচার ফর্মেশন, ফিডার রুট ট্যাপ রুটের যে ফর্মেশন, ট্যাপ রুটের সেই ফর্মেশন নেই। ট্যাপ রুটের কাজ, ফিডার রুটের কাজ, তার ফর্মেশন এবং তার অ্যাক্টিভিটিস, তার উপর রেজেন প্রক্রিয়া একটা ব্যাপার হবে, ডিপেন্ডেবল হবে। তো সেখানে আমি যদি জল ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমি রেচন প্রক্রিয়াটা পরিবেশ উপর ছাড়তে পারবো, কিন্তু সেটা গাছ অনুযায়ী। এই গাছ কিন্তু অতটা পাতা ফেলবে না যতটা নয় পাতা ফেলবে। ঠিক, একদম ঠিক, মানে ম্যাচিওর প্ল্যান্টের সঙ্গে ছোট প্ল্যান্টের পার্থক্য। তো আমি এখন এইটাও একটা ব্যাপার আছে, দেখো অনেকে আবার এখন এই ধরনের, আমি একটা ছবি ছাড়লাম সব এই গাছে, এখন সবুজ চকচক, এখানে ওখানেও আছে এরকম দেখাতে পারবো আমি কয়েকটা বেশ, এই গাছ হারা ভরা সবুজ চকচকে, নতুন তেল চকচকে পাতা রয়েছে গরমের মধ্যে। আমি একটা ছবি ছাড়লাম এই ধরনের, এবার কিছু দিকগুলো ইন্সপায়ার হয়ে গেল দেখে একটা বড় গাছ তাকে এরকম সবুজ করার চেষ্টা করে দিয়ে খাবার দাবার চালু করে দিলাম, আরম্ভ করে ব্যান্ড পেয়ে যাবে, তার কিছু করতে পারবে, বুঝতে পারবে। পুরো ব্যাপারটা হচ্ছে তুমি গাছটা যখন দেখবে কারুর কতটা হাইট, কতটা বয়স, কতটা কি, কাণ্ডের থিকনেস কত, ডালের, পুরো ব্যাপারটা শকুনের চোখ দেখতে হবে তোমাকে। এই শকুনের চোখ না থাকলে পরে, ওয়াইডনেস না থাকলে পরে তুমি কিছু করতে পারবে না। কারণ যখন কিছু ভাববে, যখন ভাবনা চিন্তা করতে হবে না, তখন দিমাগ থাকবে একটা জায়গায় আর চোখ থাকবে একটা জায়গায়। তুমি ওইরকম ধরনের করে ফেলো যে তুমি দিমাগটাকে রেখেছো বিরাট বড় জায়গায়, চোখটা রেখেছো একটা জায়গার উপর, তাহলে হবে না। চোখটা রাখো বিরাট জায়গায়, মেন্টাল কনসেন্ট্রেট, তাহলে এই জায়গাটা আসতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর। আবার ঘুরিয়ে বলতে গেলে কি হয়, হয়তো ব্রেনটাকে এত ওয়াইড করে ভাবনা চিন্তা করো আর চোখটা রাখো একটা জায়গায়, তবে তুমি সিনক্রোনাইজ করতে পারবে। মানে সব কিছু একসঙ্গে দেখে তুমি ভাবনা চিন্তা করলে মাখিয়ে যাবে। ঠিক। নীলদা, সুচরিতা দাস বর্ধমানে থাকেন, তিনি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং প্রশ্ন করেন না, কিন্তু আপনার খুব প্রশংসা করেন। তো দিদিভাইয়ের একটা আমি কমেন্ট পড়ছি, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, অনেক কিছু জানা হলো, অসংখ্য ধন্যবাদ জানাই নীলদাকে আর অয়নকে। এই যে উনি প্রত্যেকটা ভিডিও, উনি কিন্তু কোনো প্রশ্ন করেন না, বর্ধমানে থাকেন, কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ফলো করে উনি গাছ করছেন এবং অনেক পেলাম শুনে। হ্যাঁ, সুচরিতা দাস দিদি, আমি আপনার কমেন্টটা পড়লাম।
আচ্ছা নীলদা, আরেকজন কমেন্ট, আমি লাস্ট কমেন্টটা নিচ্ছি। অনুভব ব্যানার্জি কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো অয়ন অ্যান্ড নীল রয় স্যার, আপনাদের অনেক অনেক। কেন আমি কিন্তু স্যার ফ্যান নই, মানে উনি কমেন্টে বলেছেন আর কি, যাই হোক, তবে উনি যেটা বলেছেন খুব সুন্দর লাগলো অয়ন অ্যান্ড নীল রয় স্যার, আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস জানাই। পার্ট 3টার জন্য আমার একটা কোশ্চেন আছে নীল স্যারকে, সেটা উনি বলেছেন ওয়াটার গার্ডেনের পুরিয়াতে কি সিউইড দেব? মাটির গোল নাড়ু আর পুরিয়া ডিএপি অর সিউইড একটু জানাবেন। মানে যেটা মাটির সঙ্গে যেটা গোল গোল করে যেটা ভেতরে পাকিয়ে খাবারটা, হ্যাঁ, জল বাগানের জন্য। দেখুন ব্যাপারটা হচ্ছে ওই ধরনের করার খুব একটা দরকার পড়ে না। অ্যাকচুয়ালি আপনার দুটো পারপাস হতে হবে। যে নিয়ে দিন ছোটো গামলায় করেন তাহলে অটোমেটিক্যালি আমার ওয়াটার লেভেল রেগুলার হিটের সঙ্গে কমবে, গাছ ইনটেক করবে, কমবে, আপনি রেগুলার ওভারফ্লো করতে জল দিতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার করা উচিত কি, ছোটো জায়গায় পটে করেন, ঢুকলে জল দিতে হচ্ছে, তখন আপনি কোনো কাগজে মুড়ে বা ইয়ে করে গেঁথে দিতে পারেন মাটির মধ্যে, মিডিয়ার মধ্যে। যদি আপনি বড় জায়গা থাকে মানে সিমেন্টের টাব বা কিছু, যেখানে রেগুলারলি জল প্রথম মাত্র নামছে না, ওভারফ্লো করতে হচ্ছে, তখন আপনি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারবেন গ্র্যানুয়াল ফর্মে। মানে ব্যাপারটা কী হবে, আমার সয়েল লেভেলে জিনিসটা যাবে এবং সয়েলে গিয়ে সেটা কাজ করবে। আমি যদি উপরে জলে ভেসে উঠে এলো, জলটা বেরিয়ে গেল, তাহলে মানে ব্যাপারটা কী হলো, ব্যাপারটা হবে কি, জলের যে ডেন্সিটি পিএইচ ওগুলো গন্ডগোল হয়ে যাবে, তার ফলে ব্যাপারটা ঘেঁচে যাবে। তো সেক্ষেত্রে ছড়িয়ে দিয়ে যদি জমিয়ে রাখতে পারেন তলা, তাহলেও সুন্দর কাজ করতে পারে। সবসময় যদি গুঁজে দেওয়া। আচ্ছা আচ্ছা, সিউইড, গ্রানুলার হিউমিক অ্যাসিড ইউজ করবেন, তবে পটাশিয়াম হিউমেট সবসময় ইউজ করবেন না। লোকে আমি ম্যাক্সিমাম এই ভুলটা করে দেখি, পটাশিয়াম হিউমেটকে মানে গ্র্যানুল ফলে পটাশিয়াম হিউমেটই পাওয়া যায় মেনলি, তো ওই জিনিসটা ভুল করে ফেলা যায়। পটাশিয়াম হিউমেট যদি দেওয়া হয় এখানে, এই পদ্ম বা এগুলো কিন্তু পিএইচ মানে ডাউন পিএইচের গাছ, প্রচণ্ড আপ পিএইচে না, পটাশিয়াম হিউমেট পিএইচ আপ করে রাখে, ঠিক আছে, তার ফলে কিন্তু গাছের বৃদ্ধি রুখে যেতে পারে। নর্মাল যে হিউমিক অ্যাসিড আছে না, বা হিউমিক বেস যে সিউইডগুলো আছে, ওইগুলো অ্যাপ্লাই করুন আপনি। পটাশিয়াম হিউমেট গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে, গ্র্যানুল ফর্মে ম্যাক্সিমাম পটাশিয়াম হিউমেট পাওয়া যায়, ওইটা কিনে কাগজ করে ঢুকিয়ে দিচ্ছেন, এইটা কিন্তু একটু কিছুটা হলেও রং, মানে হিউমিক অ্যাসিড আর পটাশিয়াম হিউমেট দুটো কিন্তু এক জিনিস না। একদম। আশা করব বন্ধুরা আপনার আজকের এই যে পার্ট 3 যে কোশ্চেন আনসারটা যেটা হলো, প্রত্যেকের প্রশ্ন আমি চেষ্টা করলাম পড়তে, নীলদা প্রত্যেককে কিন্তু আনসার দিলেন বন্ধুরা। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা একটুখানি নিজের মধ্যে না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, তাহলে সবাই উপকৃত হবে। আর নীলদা কিন্তু আপনাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন ক্রমাগত। সবাই প্রশ্ন করবেন নীলদাকে, আমি নিশ্চয়ই আবার একটা এপিসোড নিয়ে আসবো নীলদার সঙ্গে, কোশ্চেন আনসার পার্ট 4। তো এটা ছিল কোশ্চেন আনসার পার্ট 3। নীলদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য ব্যাপারটাকে। বন্ধুরা পুষ্পকনের সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চাইছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নীলদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে বিদায় নিচ্ছি আমি অয়ন পুষ্পকন থেকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।